নমস্কার বন্ধুরা, কাহিনীতে আপনাদের আবারও স্বাগত। আজ আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে। কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি অসাধারণ গল্প দুর্গেয়। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন, আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করছি আজকের গল্প। রাধানাথবাবু বছর পাঁচেকের জন্য বদলি হয়েছিলেন বেরিলিতে। সেখানে সরকার থেকে বড় বাসা দেবার কথাও হয়েছিল, কিন্তু তিনি তা নেননি। প্রধান কারণ হলো বাবা, বুড়ো মানুষ, তিনি কিছুতেই অগঙ্গার দেশে যেতে রাজি হলেন না। অবশ্য তিনি বারবারই বলতে লাগলেন যে, সে কি কথা, বৌমাকে নিয়ে যা, নইলে সেখানে তোর বড্ড কষ্ট হবে। আমি একটা চাকর নিয়ে বেশ থাকতে পারবো। কিন্তু তাই বলে তো আর সত্যি সত্যি 72 বছরের বৃদ্ধকে চাকরের হাতে ফেলে রেখে যাওয়া যায় না। তিনি যদি তার হাতে খেতে রাজি থাকতেন, এমনকি কোনো পাচক ব্রাহ্মণের হাতেও খেতে রাজি হতেন তো কথা ছিল, কিন্তু তিনি নিজে এই বয়সে হাত পুড়িয়ে রেঁধে খাবেন, এটা রাধানাথবাবু বা তার স্ত্রী রত্নমালা কেউই সঙ্গত বলে মনে করলেন না। বরং একটি এক্সপার্ট চাকর তারই সঙ্গে গেল। সেখানে রাধাবাড়া কাজকর্ম সবই করতে পারবে, আর এলাহাবাদ থেকে বেরিলি তো বেশি দূরে নয়, ছুটিতে ছুটিতে আসা যাওয়াও করতে পারবেন। রাধানাথবাবুর ছেলেপুলে ছিল না, তাই বলে কিন্তু সংসার খুব ছোট নয়। তার ভাইয়ের 3 ছেলে মেয়ে এখানে থেকেই স্কুলে পড়ে, কারণ ভাই থাকেন বার্মায়। সেখানে পড়াশোনার খুব অসুবিধা। ভগ্নিপতি পিলভিটের ডাক্তার, তার মেয়েটিকেও এখানে রাখা দরকার। সুতরাং রত্নমালার সংসারটিও বেশ বড়সড়, কাজের অন্ত নেই। একদিন তিনি নিঃশ্বাস ফেলারও সময় পেতেন না। সেদিক দিয়েও এখানকার বাসা ভেঙে দেবার একটা অসুবিধা ছিল। রাধানাথবাবু 5 বছর পরে তদবির তদারক করে আবার এলাহাবাদে ফিরে এলেন। না এলেও চলে না, কারণ বাবার এখন তখন অবস্থা। ফিরে এলেন, কিন্তু সঙ্গে তার সেই পুরনো চাকর রামখিলিয়া নেই। কি যেন এক দুর্বিনীত আচরণের জন্য জবাব দিয়েছেন রাধানাথবাবু। সে নেই, কিন্তু আর একটি প্রাণী সঙ্গে আছে, একটি 2 বছরের শিশু। এ নাকি ওরই অফিসের এক সহকর্মীর মেয়ে। মেয়ের বাবা মা একই দিনে মাত্র 22 ঘন্টা তফাতে মারা যায় কলেরা হয়ে। আর কেউ ছিল না ওদের, তাই রাধানাথবাবু নিজের কাছে নিয়ে এসে রেখেছিলেন। ওখানে দেখত রামখিলিয়া আর একটি দায়। এবার এখানে নিয়ে এসেছেন রত্নমালার কাছে ফেলে দিয়ে নিশ্চিন্ত। তিনি জানেন যে রত্নমালা একবার ওকে কোলে তুলে নিলে আর কিচ্ছু ভাবতে হবে না। ফুটফুটে পদ্ম ফুলের মতো মেয়েটি। সবাই কোলে তুলে নিয়ে আদর করল। রত্নমালাও প্রথমটাই কোলে করেছিলেন, তারপর নামিয়ে দিয়ে গুটি কত প্রশ্ন করলেন। তার কণ্ঠ অস্বাভাবিক রকমের নীরস। তা ওর বাপেরা কি জাত? খোট্টা নাকি বাঙালি? মানে বাঙালি বই কি? কি জাত? জাত? জাতির কথা মানে? হ্যাঁ, জাত। কেন, আমাদের ব্রাহ্মণ। তা ওর কি আর কেউ কোথাও নেই? না। তাহলে ওদের সংসারে জিনিসপত্রগুলো কি হলো? সেসব কে নিলে? অফিসে টাকা কড়ি, ওর মায়ের গয়না? রাধানাথবাবু বিব্রত হয়ে উঠলেন। খানিক যেন আমতা আমতা করে বললেন, সেরকম লোক ঢের আছে বই কি। ওই তো ওর কে দূর সম্পর্কের ভাই না কে এসে মুখাগ্নি করলো, কিন্তু তাদের রকম সকম সেরকম ভালো নয়। আমি তাই ছাড়লুম না মেয়েটাকে। এরপর যদি মেরে ফেলে। কিন্তু তারা ছাড়ল কেন? এরপর মেয়ে বড় হয়ে যদি বিষয়ের জন্য নালিশ করে? না, সেরম কিছু নেই। তাহলে তারা শুধু শুধু মেয়েটাকে মেরে ফেলতো,
এমনটাই বা ভাবছো কেন? এবার রাধানাথ বিরক্ত হয়ে উঠলেন। তুমি এত জেরা করছো কেন বলো দেখি? তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? কি যেন বলতে গিয়ে নিজেকে সামলে নিলেন রত্নমালা। তারপর বললেন, রামখেলিয়াকে তাড়ালে কেন? সে আর বলো না, ব্যাটার বড্ড মুখ হয়েছিল ইদানিং। কথায় কথায় খালি চোপা। সেদিন আর সহ্য হলো না, দিলুম গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে। এতদিনের লোক, বিশ্বাসী লোক, কাজটা মোটেই ভালো করনি। তোমার ওখানে গিয়েও তো এতকাল রইল, সামান্য চোপা করার জন্য তুমি তাকে তাড়ালে? কি করব? কিছুদিন ধরেই বিগড়াচ্ছিল, কিছু বলিনি। কিন্তু সহ্যেরও তো একটা সীমা আছে নাকি? কিছুক্ষণ পরেই ঘুরে এসে রত্নমালা আবার রামখিলিয়ার প্রসঙ্গ তুললেন। আচ্ছা, ওর বাড়ি তো এই দুহাতেই কোথায়, তা একবার খোঁজ করলে হয় না? কেন, কি দরকার? চাকরের কি অভাব আছে নাকি? বেশ একটু যেন রেগেই উঠলেন রাধানাথ। না মানে, ওর বাক্সটা পড়ে রইল, তাও তো নিতে এলো না। গরজ থাকে আসবে, আমাদের কি গরজ? এসব প্রসঙ্গ ওইখানেই চাপা পড়ল। রত্নমালা মেয়ের প্রসঙ্গ আর তুললেন না, মেয়েকেও অযত্ন করলেন না। অন্য ছেলে মেয়েদের সঙ্গেই তারও প্রাত্যহিক জীবনযাত্রা চলতে লাগলো, একই ছাঁচে একই ধারায়। মেয়ের নাম রেখেছিলেন রাধানাথবাবু পঙ্কজা। সে নাম পাল্টে রত্নমালা রাখলেন কমল। বললেন, পঙ্কজা নামটা একেবারে জন্ম ধরে টানে। পাকে পদ্মফুল ফোটে ঠিকই, তবু সরোজ, শতদল এসব নামগুলো হলো কেন? কমলই থাক, ডাকতেও সুবিধে। মানে তো ঠিকই রইল, কমল বরং আরো মিষ্টি। ওদিকে মেয়ে মানুষ হতে লাগলো বাড়ির 5টা ছেলে মেয়ের সঙ্গেই। কিন্তু তবু এ কথা ক্রমে সকলের কাছে স্পষ্ট হয়ে উঠল যে দেওরপো, দেওরঝি কিংবা ভাগ্নির প্রতি রত্নমালার যত টান, কমলের প্রতি ততটা নয়, বরং যেন কেমন একটু বিদ্বিষ্ট ভাব। বিশেষত রাধানাথ ওকে আদর করছেন দেখলেই রত্নমালা যেন জ্বলে যেতেন, অথচ তার এ বিদ্বেষ বা উষ্মার কারণ কেউই খুঁজে পেত না। রত্নমালার স্নেহের অভাব পুষিয়ে দিলেন রাধানাথ বাবুর বাবা। তিনি কমলকে যেন একটু বেশি রকমই ভালোবেসে ফেললেন। শেষ 2-3টে বছর বুড়ো সর্বদা ওকে কাছে ডাকতেন আর আদর করতেন। মরবার আগে তার নিজস্ব 8,000 টাকা ব্যাংকে জমা করে দিয়ে গেলেন কমলের নামে। কমল 20 বছর বয়স হলেই নাকি সেই টাকা পাবে। রত্নমালা সে খবর পেয়ে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, ভীমরতী, বজ্জাতি বুড়োর চিরকালটা আমার সেবা নিলেন, মরবার সময় যথা সর্বস্ব দিয়ে যাওয়া হলো ওই বেজাত কুজাতের মেয়েটাকে। কেন, আমরা কি ওর অনিষ্ট করেছিলুম? যে রত্নমালা এই দীর্ঘকাল শিশুপুত্রের মতো শ্বশুরের সেবা করে এলেন, মরবার পরও নানা অকথা কুকথা বলতে তার বাধল না। এমনকি শ্রাদ্ধের সময়ও নানা দিক দিয়ে অসহযোগ করতে লাগলেন। এতে সকলেই অল্প বিস্তর বিস্মিত হল। রত্নমালার যে এত অর্থলোভ আছে তা কেউ জানত না। রাধানাথবাবুর রিটায়ার করবার সময় হলো। তিনি স্থির করলেন, চাকরি গেলে কলকাতাতে গিয়েই থাকবেন। বাঙালির ছেলে বাংলাদেশে থাকাই ভালো। তিনি চাকরি থাকতে থাকতে লোক লাগিয়ে দিলেন ছোটখাটো একটি বাড়ির খোঁজে। ভাড়া বাড়িতে থাকার ইচ্ছে নেই, ছোটখাটো একটি নিজস্ব কুঁড়ে করা দরকার। বাড়ি একটা পাওয়াও গেল মনের মতো, দরে সুবিধা, আলো বাতাসও আছে। রত্নমালাকে ডেকে সংবাদটা দিতে গেলেন রাধানাথ। রত্নমালা সব শুনে শুধু বললেন, বাড়ি যেন আমার নামে কেনা হয়, নইলে আমি সে বাড়িতে উঠব না। তার মানে? অবাক হয়ে চেয়ে রইলেন রাধানাথ। কেন, আমার বাড়ি কি তোমার বাড়ি নয়? রত্নমালাও পাল্টা প্রশ্ন করলেন, কেন, আমার বাড়ি কি তোমার বাড়ি নয়? তোমার নামে বাড়ি কিনে তুমি ওই মেয়েটার নামে উইল করে দিয়ে যাবে, সেটা হচ্ছে না।
আচ্ছা, ওর ওপর তোমার এত রাগ কেন বলো তো? অনাথা মেয়েটাকে কি তুমি হিংসে করো? করি বই কি, সম্পূর্ণ অনাথা হলে করতাম না। তুমি আছো যে। তার মানে বুঝে দেখো। তুমি কি ভাবছো যে ও আমারই মেয়ে? ওখানে গিয়ে কিছু করেছি আমি, তারই ফল? হতেও তো পারে। রাধানাথবাবু বিষম ব্যস্ত ও ক্রুদ্ধ হয়ে উঠলেন। বললেন, তুমি বুঝি এই সন্দেহ করেই মেয়েটাকে বিষ নজরে দেখছো? তাই বুঝি ওর উপর তোমার এত বিদ্বেষ? তুমি যে কোনো দিব্যি গালতে বলো, আমি গালছি। আমি বামুনের ছেলে, এ পইতে ছুঁয়ে। ছি ছি। রত্নমালা ওর হাতটা চেপে ধরলেন। পইতে ছুঁয়ে দিব্যি গালতে নেই। আমি কি তোমার কথা অবিশ্বাস করেছি? কোথাকার কে উড়ে এসে জুড়ে বসলো, তাই তো আমার রাগ। রত্নমালা স্বামীর মুখের দিকে চেয়ে একটু হাসলেন। আবারও বললেন, তুমি না একেবারে ছেলে মানুষ। এরপর বহু দিন কেটে গেছে। রাধানাথবাবু রিটায়ার করবার পর বেশি দিন বাঁচেননি। কলকাতার বাড়ির নিচেটা ভাড়া দিয়ে ওপরে থাকেন রত্নমালা। কমল কলেজে পড়ছে। কমল আর একটি দেওরঝি ওর কাছেই থাকে। কমলের বিয়ের কথা উঠছে মধ্যে মধ্যে, কিন্তু দানা বাঁধছে না। রত্নমালাও বিশেষ উৎসাহ দেখান না। প্রশ্নটা উঠলে উদাসীনভাবেই বলেন, ও মেয়েকে কে আর নেবে বলো? জাতকুল কিছুই জানি না, কলেজে পড়ছে, এরপর হয়তো নিজেই দেখে শুনে নেবে কাউকে। টাকার তো আর অভাব নেই। ঠাকুরদার টাকা সুদে আসলে 10,000-এরও ওপরে পৌঁছেছে। আর না হয় চাকরি বাকরি করে খাবে। বিয়ে যে দিতেই হবে তার কি মানে? আমি তা বলে মিছে কথা বলে মিথ্যে পরিচয় দিয়ে বিয়ে দিতে পারবো না। রত্নমালা তার বাড়ি এবং নগদ টাকা কড়ি সবই দেওরপদের লেখাপড়া করে দিয়েছেন, এ কথা সবাই জানে। কমল শুধু যতদিন খুশি এ বাড়িতে থাকতে পারে, এবং যদি তার বিয়ে হয় তো বিয়ের সময় 2,000 টাকা সে পাবে। অথবা এ বাড়ি যদি তার আগে বিক্রি হয়ে যায়, তাহলে ওই পরিমাণ টাকা তাকে দিতে হবে, এর বেশি নয়। কমলের প্রতি রত্নমালার মনোভাব সত্যিই দুর্গেয়। আদর যত্নের ত্রুটি হয় না তার, খাওয়া পড়ার তো নয়ই। শাড়ি ও গয়না চাইতেও হয় না, তার আগেই সে পায়। অথচ যখন তখন ওকে শুনিয়ে শুনিয়ে জন্মের খোঁটা দেন রত্নমালা, এবং কিছুতেই কোনো কারণে মা বলতে দেন না। বহুবার কমল ওকে মা বলার চেষ্টা করেছে। দেওরের ছেলেমেয়েরা পর্যন্ত বড় মা বলেই ওকে ডাকে, কিন্তু কমলের ওপর কড়া হুকুম, তাকে মাসিমা বলতেই হবে। এইভাবেই চলতে চলতে হঠাৎ রত্নমালা একদিন রোগ শয্যায় পড়লেন। নানা রকমের জটিল রোগ, মাস কয়েক ধরেই তিনি ভুগছেন। কমল কলেজ কামাই করে সেবা করতে চায়, কিন্তু রত্নমালা জোর করে তাকে উঠিয়ে দেন। কোনো মতে তার স্নেহ যাতে ওর প্রতি না পড়ে, এই যেন তার প্রাণপণ চেষ্টা, ঐকান্তিক তপস্যা। অবশেষে একদিন রত্নমালা বুঝলেন তার আর বেশি দেরি নেই। তিনি দেওরকে ডেকে পাঠালেন টেলিগ্রাম করে। দেওর আসতে সবাইকে সরিয়ে দিয়ে বললেন, ঠাকুরপো, আমি জানি তুমি নির্লোভ, তাই আমার কোনো চিন্তা নেই। তোমাকে আমি একটি দুরূহ কাজের ভার দিয়ে যেতে চাই। আমার যা ছিল, তোমার দাদাও মন্দ পয়সা রেখে যাননি, সবই আমি তোমাকে দিয়েছি উইল করে। সে উইল আর পাল্টাতেও চায় না। কিন্তু কমলের ওপর বড় অবিচার হয়েছে। আমি তোমার দাদাকে যা দিতে পারিনি, তা অপরে দিয়েছে ওকে। এই বিষেই জ্বলে মরেছি চিরটা কাল, তাইতেই এত বড় অবিচারটা আমি করতে পেরেছি। তোমার দাদার টাকা, তার ইচ্ছে ছিল সবই কমল পায়। আমার ভয়ে শুধু পারেননি দিয়ে যেতে। তুমি ওকে কিছু দিও, আর আর কমলই যেন আমার মুখাগ্নি আর শ্রাদ্ধ করে।
কেন বলো তো বৌদি? টাকা ওকে আমি নিশ্চয়ই দেব, কিন্তু শ্রাদ্ধ, শ্রাদ্ধ ওকে করতে বলছো কেন? কি জাতের মেয়ে তার ঠিক নেই, অনাত্মীয় তো বটেই। হাসলেন রত্নবালা। দীর্ঘকাল ঠকিয়েছি সবাইকে, সেই সঙ্গে নিজেকেও বঞ্চিত করেছি ঠাকুরপো, কিন্তু আর নয়। ও ও যে তোমারই ভাইজি, ওনার সন্তান থাকতে অপরে কেন আমার মুখাগ্নি করে বলো? ওনার সন্তান জানতুম বলেই সারা জীবন জ্বলেছি, আর দু হাতে ঠেলে ওকে সরিয়ে রাখতে চেষ্টা করেছি। সতীন কাটা যে, কিন্তু কিন্তু মরণের সাথে এসে দাঁড়িয়ে আমার শেষ সব গেছে। আর ঠকাবো না কাউকে। কিন্তু কিন্তু এই তো তোমার অনুমান বৌদি। রত্নমালা হেসে বললেন, ঠাকুরপো, তোমার দাদার বাঁ কানের পেছনে একটা আঁচিল ছিল, মনে আছে? আছে বই কি, আমারও আছে, এই যে দিদিরও ছিল। 2 বছরের মেয়ে এনে যখন উনি আমার কোলে দিলেন, তখন আদরে বুকে টেনে নিয়েছিলুম কমলকে। কিন্তু কিন্তু একটু পরে হঠাৎ নজরে পড়ল বাঁ কানের নিচে অতি সূক্ষ্ম, তখন তবু ভুল হবার নয়। সেই সেই যেন চোখে কে আগুন ছড়িয়ে দিল। সে আগুন ছড়িয়ে গেল সারা দেহে মনে, আর সে আগুন নিভল না। তোমরা তোমরা কেউ লক্ষ্য করনি, চুলে চুলে ঢাকা থাকে। কোনো ছুতোয় দেখো, সন্দেহ ঘুচবে। মেয়ের সুখের জন্য উনি পইতে ছুঁয়েও মিছে কথা বলতে প্রস্তুত হয়েছিলেন, কিন্তু আমি তা বলতে দিইনি। সে পাপ থেকে আমি ওকে বাঁচিয়েছিলুম। রত্নমালা যেন ক্লান্ত হয়েই 2 চোখ বুঝলেন। শুধু বৃদ্ধ 2 চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কে জানে মৃত স্বামীর কাছেই মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন কিনা। বন্ধুরা, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি। গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসবো কাহিনীর মঞ্চে। ততক্ষণের জন্য বিদায়।